মেদিনীপুর, বিপ্লবের মেদিনীপুর, প্রতিবাদের মেদিনীপুর, জাতীয়তাবাদের মেদিনীপুর, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বারবার গর্জে ওঠা বিক্ষোভের মেদিনীপুর। সাল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সারা দেশ উত্তাল। অরবিন্দ ঘোষ জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দিলেন। 1905 সালে শুরু হলো বঙ্গভঙ্গ আন্দোলন। 1907 সালে মেদিনীপুরের নারায়ণগড়ে উল্লাসকর দত্ত ও বারিন ঘোষ ছোটলাট ফ্রেজারের ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। 1908 সালে হেমচন্দ্র কানুনগো ইউরোপ থেকে বোমা তৈরি শিখে মেদিনীপুরে ফিরে আসেন। তার তৈরি বোমা নিয়ে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরের কিংসফোর্ড হত্যায় ব্যর্থ হন, যার পরিণামে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম শহীদ হন। 1920 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। সারা বাংলার সঙ্গে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল মেদিনীপুরও। সারা দেশে বিনা বিচারে আটক বন্দির সংখ্যাধিক্যে সমস্ত জেলখানাগুলি উপচে পড়তে থাকে। এই সময়ে শহরাঞ্চল থেকে দূরে হিজলিতে সরকারি ভবনগুলোকে ডিটেনশন ক্যাম্প রূপে ব্যবহার করা শুরু হয়। শুধুমাত্র উঁচু পাঁচিলে ভরসা না রেখে বসানো হয় কয়েকটি সেন্ট্রিপোল বক্স। ভারতের প্রথম মহিলা জেলের পত্তন করা হয় এই হিজলি জেলের একাংশে। 1930 সাল থেকেই শুরু হলো ভারতের ইতিহাসের অন্যতম বিতর্কিত জেল হিজলি জেল। হিজলি জেল সম্পর্কে বলা যায় যে হিজলি জেলটা ব্রিটিশ যুগেই তৈরি হয়েছিল। ব্রিটিশরা এটা তৈরি করেছিল। আমাদের দেশে যখন ব্রিটিশ রাজত্ব চলছিল, তারা তাদের নিজেদের বলা যায় যে অত্যাচারের উদ্দেশ্যে জেলটাকে তৈরি করেছিল। এবং এই জেলটা সম্পর্কে বলা যায় যে এটা ব্রিটিশদের অত্যাচারের সাক্ষ্য বহন করে চলেছে দীর্ঘদিন ধরে। আমাদের দেশে জেল বা কারাগারকে কেন্দ্র করে ইতিহাস রচনা হচ্ছে এখন একটা ভীষণভাবে প্রচলিত পদ্ধতি এটা। কারণ জেলের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে বা জেলে বসে আমাদের অনেক জাতীয়তাবাদী নেতা তাদের বক্তব্যগুলোকে লিপিবদ্ধ করেছিলেন। তাদের নিজেদের যে সমস্ত পড়াশুনো সেগুলোকে বিভিন্নভাবে লেখার চেষ্টা করেছিলেন, যার জন্য জেলকে কেন্দ্র করে ইতিহাসের চর্চা এখন ভীষণভাবে ভারতে একটা খুব জনপ্রিয় চর্চা হিসেবে পরিচিত। তো হিজলি জেল সেদিক থেকে বলা যায় যে এই দক্ষিণ পশ্চিমবঙ্গের ঔপনিবেশিক যুগের আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে হিজলি জেলের একটা প্রাসঙ্গিকতা রয়েছে। হিজলি জেল বলে যে জেলখানাটা ছিল সেটা হচ্ছে আগে ওইখানে কালেক্টরিয়েট বিল্ডিং করবার জন্যে গভর্নমেন্ট ছোট্ট একটা জেলখানা করেছিল এবং তার যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংগুলো পাশাপাশি ছিল সেইগুলোকে মিলে আমাদিকে সবকে রাখা হয়েছে। হিজলি জেল কীভাবে গড়ে উঠেছিল সে সম্পর্কে বলা যায় যে তখন আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, অর্থাৎ 20 শতকের প্রথম দশকে, তখন আমরা দেখতে পাই যে মেদিনীপুর জেলাকে কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ ভীষণভাবে বেড়ে গিয়েছিল এবং ব্রিটিশ প্রশাসকদের এটা উদ্বিগ্ন করে তুলেছিল। সেই কারণে ব্রিটিশ প্রশাসকরা তখন বিভিন্নভাবে মেদিনীপুরের বিপ্লবীদের
এই সমস্ত কার্যকলাপকে স্তীমিত করবার জন্য মামলা রুজু করেছিল। তার মধ্যে একটা হচ্ছে মেদিনীপুর বোমা মামলা। আমরা জানি যে এই সময় বেঙ্গলকে কেন্দ্র করে আলিপুর বোমা মামলা হয়েছিল 1908-9 খ্রিস্টাব্দে, এবং এই সময় মেদিনীপুরকে কেন্দ্র করে মেদিনীপুরের বিপ্লবীদের ধরবার জন্য, তাদেরকে কারাগারে বন্দি করবার জন্য মেদিনীপুর বোমা মামলা তৈরি করা হয়েছিল, রুজু করা হয়েছিল। 1930 সালের এপ্রিলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, আগস্টে বিনয় বসু কর্তৃক ঢাকায় লোম্যান হত্যা, ডিসেম্বরে বিনয় বাদল দীনেশের রোমহর্ষক রাইটার্স বিল্ডিং অভিযান ও সিমসন হত্যা। 1931 সালের এপ্রিলে মেদিনীপুরে বিমল দাশগুপ্তের গুলিতে অত্যাচারী পেডি নিহত হওয়া এবং 7ই জুলাই দীনেশ গুপ্তর ফাঁসি বাংলাদেশের আবহাওয়াকে প্রচণ্ড উত্তপ্ত করে তুলেছিল। উত্তাল যৌবনের কাছে তখন জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। ঠিক এই রকম সময় 27শে জুলাই কলকাতায় চলছিল ইউরোপীয় বণিক সভার মিটিং। বিপ্লবী কানাই ভট্টাচার্য সেই মিটিংয়ের মধ্যে ঢুকে সভাপতি গার্লিককে গুলি করে হত্যা করলেন। এই খবর পেয়ে হিজলি বন্দি নিবাসে আটক স্বাধীনতা সংগ্রামীরা খুব উল্লাস প্রকাশ করলেন। ইংরেজরা উত্তপ্ত হয়েই ছিল। এই উল্লাসের খবর কানে যেতেই অগ্নিতে ঘৃতাহুতি পড়ল। হলো প্রতিশোধের পরিকল্পনা। আর্মস ইন্সপেক্টর মার্শাল এবং বাঙালি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বৈদ্যনাথ বাবুর প্ররোচনায় জমাদার এবং সিপাহীরা বন্দীদের সঙ্গে অসহযোগিতা শুরু করলো শাসানি ও অকারণে গালাগালি। সেদিন ছিল 16ই সেপ্টেম্বর 1931, রাত প্রায় 8:30। বন্দীরা প্রতিদিনের মতো নিজের নিজের কাজে, কেউ খাচ্ছেন, কেউ খেয়ে নিজেদের ঘরে পড়াশুনো গল্পগুজব করছেন। সহসা গেটের কাছে শুরু হলো একটা চেঁচামেচি, গন্ডগোল। সিপাহীদের গালাগালি শোনা যেতে লাগলো। আসলে পরিকল্পনা মাফিক প্ররোচনার ফাঁদ পাতার জন্য সিপাহীরা নিজেরাই এই চেঁচামেচি ও গন্ডগোল লাগিয়ে বন্দীদের ওইখানে টেনে আনার চেষ্টা করল। ক্যাম্পের বন্দীরা প্রথমটায় না বুঝলেও পরে বুঝলেন রাতের অন্ধকারে সিপাহীরা তাদের ওপর আক্রমণ ও অত্যাচার করতে এসেছে। উত্তেজিত হয়ে আত্মরক্ষার জন্য তারাও হাতের কাছে যা পেলেন তাই নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। অনেকে ব্যাপারটা বুঝতে বেরিয়ে এলেন। ঠিক এমনটাই চেয়েছিল ইংরেজ সরকারের সিপাহী। নির্দেশ মতো তারা কোনো ঘোষণা বা সতর্কীকরণ ছাড়াই বন্দীদের দিকে গুলি চালাতে শুরু করল। একেবারে সরাসরি গুলি চালাবার কথা কারো কল্পনাতেও ছিল না। প্রতিশোধী গুলি খেয়ে অনেকেই পড়ে যান সামনের মাঠে ও বারান্দায়। প্রায় 100 রাউন্ড গুলি বর্ষণেও শেষ হলো না। বেপরোয়া সিপাহীরা মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো আক্রমণ করল বন্দীদের সঙ্গিনের খোঁচা ও লাঠির বাড়ি দিয়ে। প্রতিশোধ স্পৃহা তৃপ্ত করে ফিরে গেল ইংরেজের সিপাহী। দেখা যায় 2 বন্দী সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্ত সরাসরি শহীদ হয়ে গেছেন। তাদের রক্তে রাঙা হয়ে গেছে বহু যুগের এই কুমারী ভূমি। বজ্রাহত হয়ে যান সারা ক্যাম্পের অসহায় বন্দীরা। ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে 2 শহীদের দেহ ঘিরে তারা বিক্ষোভ শুরু করেন। 2 শহীদের দেহ ঘিরে রেখে বন্দীরা অনশন শুরু করলেন। তাদের দাবি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিশন, মার্শাল ও হামলাকারী কারারক্ষীদের সাসপেনশন। তাদের কাছ থেকে দেহ উদ্ধার করতে ব্যর্থ হলো কারা কর্তৃপক্ষ। ব্যর্থ হয়নি শহীদদের এই আত্মত্যাগ। দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ শাসনের অবসান হয়। আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম ভারতবর্ষ। ভারতবর্ষের নবপ্রজন্ম আজও বিনম্র চিত্তে স্মরণ করে এই আত্মবলিদানের মহান ইতিহাস। শহীদদের স্মরণে উৎসারিত হয় সশ্রদ্ধ প্রণাম।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার অজি শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার অজি শিকল ভাঙা।